গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল উঠে এখান থেকেই আজকে ব্লগটা শুরু করছি। আহ, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা এখন বেরিয়েছি, যাচ্ছি অত্যন্ত প্রিয় জনের কাছে। চলো যাই, দেখলেই তোমরা বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। দেখো, বিমল এখন চলে এসছে, আমরা রওনা হয়ে গেছি। অনেকটা দূরে তো, যে বেশ অনেকটাই সময় লাগবে। চলো দেখা যাক, পৌঁছাই কুটুসের কাছে, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আর যেতে যেতে তো আমরা না সকালবেলা কেউ ব্রেকফাস্ট করে বেরোই না, তো সকাল সকাল তো 7:30টার সময় বেরিয়েছি। শুধু আমি একটু চা খেয়ে বেরিয়েছি, মেয়ে একটা বিস্কিট খেয়ে বেরিয়েছে। তো যদিও গাড়িতে একটু কেক নিয়ে নিয়েছি, আর রাস্তা থেকে একটু কেক এসব ভেবেছি টুকটাক কিনে নেবো। চলো যাই, তো কুটুসের কাছে আগে পৌঁছাই। মানে মনটা একদম ব্যাকুল হয়ে আছে ওর সঙ্গে মিট করার জন্য বা ওর কাছে যাওয়ার জন্য। চলো যাই। দেখো, চলে এসেছি সেই দীর্ঘ প্রতীক্ষার পরে আমার সোনা বাবার সঙ্গে দেখা করতে। আর এই যে এখান থেকে কিছু ভিডিও করে নিয়ে যাচ্ছি, কারণ এখানে ভিডিও করাটা একদম স্ট্রিক্টলি বারণ। তো যদিও ওর কাছে এসেছি বলে কিছুটা মানে অন্যায্য কাজ করছি, কিন্তু তবুও করি কি, এটা নিজের আর কি স্মৃতির পাতায় থাকে ভিডিওটা। ও তো অনেক কিছুই, অনেক ভিডিওই রয়েছে, তো সেই জন্য কিছুটা ভিডিও করে নিই। আর দেখো কীরকম কি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, মানে বলার নেই। আর আমার সোনা বাবাটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতো বা থাকতো, সেরকমভাবেই ওরা এখানে রেখেছে। দেখো, কেউ বলবে বিগত 4 মাস আগে ওকে এখানে রেখে গেছি। কি সুন্দর জান, দেখো এত হালকা ওর কাপড়টা, তাও দেখো কিচ্ছু নোংরা নেই, কিচ্ছু নেই, যেমন হবে রেখে গেছিলাম সেরকম কি সুন্দর করে মেনটেন করে। দাঁড়াও, এটা না অন্য কারোর টুপিটা না বলে চলে এসছে এখানে, তো আমি পাশেই রেখে দিই, এটা তো ওর জিনিস নয়। তো যাই হোক, ওরা ভুলবশত হয়তো রেখেছে। জামাটা কুচকে পড়ে আছে, ওটাও মেয়েকে বললাম জামাটা একদম টান টান করে রেখে দিতে। দেখো মেয়ে একদম মানে বাকরুদ্ধ, আমারও তাই অবস্থা। মানে কিভাবে, মানে ভাবতে পারি না যে কিভাবে রয়েছি আমরা ওকে ছাড়া, ওই বা কিভাবে রয়েছে আমাদের ছেড়ে। মানে এক মুহূর্ত মানে অস্থির হয়ে যেত, থাকতে পারতো না, কিভাবে রয়েছে দিনের পর দিন জানি না। তো যাই হোক, জন্ম মৃত্যুটা তো আর না আমাদের হাতে, না ওর হাতে। তো সব জিনিসপত্র আমি ওখান থেকেই নিয়ে এসেছি, কারণ এখানে না একদমই কিছুই পাওয়া যায় না। তা আমি একটু মালা নিয়ে এসেছি, যদিও মালা এসব একদম ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিত। তো ও দিয়ে বললাম আর কি যে শোনা বাবা, এটা খাস না, এটা কিন্তু খাওয়ার নয়, এটা কিন্তু পেটু ব্যথা করবে তোর। আর মানে কি বলবো, সন্তান সম দের যদি মানে আমরা বড় মানুষ হয়ে তাদের সমাধিতে যদি আমাদের মোমবাতি ধূপকাঠি এসব দিতে হয়, তাহলে মানে আর বলার নেই, সে তার থেকে দুর্ভাগ্য বোধ হয় আর কিছু হয় না। কিন্তু তবুও করতে হচ্ছে, কি আর করবো, ওইটুকুই আয়ু ছিল। ও মানে ওরও ইচ্ছা হয়নি যেতে, হয়তো আমাদের ছেড়ে, হয়তো না হয়নি যেতে, ও একদম থাকতে পারতো না আমাদের ছেড়ে। কিন্তু এটা না ভীষণ বেদনাদায়ক, ভীষণ কষ্টসাধ্য একটা কাজ, তবুও আসি। আর এখান থেকে মানে ওর কাছে আসবো না, এটা তো হতেই পারে না। এই যে একটু কেকও কিনে নিয়ে এসেছিলাম ওকে দেওয়ার জন্য, ভীষণ ভালোবাসতো কেক খেতে। দেওয়া যদিও হতো না, আমি যদি বা কখনো কেক করতাম, আমি বাড়িতে ঘরে খাওয়ার জন্য অয়েল দিয়েই করি, সেই কেকই দেওয়া হতো। আর চকলেটটা একদমই দেওয়া হতো না, চকলেট তো ওর জন্য ভালো নয়। তাই মেয়েকে বললাম এই জামাটা একটু খুলে দিতে, ওর সব থেকে প্রিয় জামা ছিল এটা, ভীষণ ভালোবাসতো পরতে। আর আমি তো সব জিনিসগুলোই যত্ন করে রেখে দিয়েছি। গতনকে আমি ভালোবাসি, কিন্তু গতনকে কিন্তু আমি ওর জিনিস দিইনি। আমি ওকে আমার সাধ্যমতো গতনকে কিনে দেবো। গতনও তো একটা অবালা জীব, ও প্রচণ্ড ভালোবাসে, মানে অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়, কী করবে ভেবে পায় না। তো মেয়ের হয়ে যে সারা, মেয়ে আর পারছে না, মানে মারাত্মক রোদ আর গরম, মানে দাঁড়ানো যাচ্ছে না, যেমন রোদ তেমন গরম, মানে শরীর খুব খারাপ লাগছে। খুব হাওয়া জানো তো, কিন্তু তবুও কি বলতো, হাওয়াটা তো গরম হাওয়া, তাই জন্য ভালো লাগছে না। তাই মোমগুলো জ্বালিয়ে দিই, দিয়ে মোম জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে রেখে যাই। তো কার আজকে থাকার কথা, এগুলোকে আমার দেওয়ার কথা বলো, মানে সেই জন্য বলে ভাবতে পারছি না, বোঝাতে পারবো না কাউকে যে কি কষ্ট হচ্ছে। তো এই আর যাওয়ার সময় একটু জিজ্ঞেসও করে যাব ওদেরকে কবে এখানে সমাধি স্থলটাই যে পাশে দেখতে পাচ্ছ, এরকম বাঁধিয়ে দিতে পারবো। আর
কিছুটা যেহেতু গাছ ফুল এগুলো খুব ভালোবাসতো, সেই জন্য মেয়ে আর আমি ঠিক করলাম যে ওর বাঁধানো জায়গার মাঝখানে একটু মাটিটাকে এরকম রাখবো, সেখানে আমরা একটু ফুলের গাছ লাগিয়ে দেবো, বা ওনাদেরই বলবো একটু লাগিয়ে দেওয়ার জন্য। ভীষণ ভালোবাসতো ফুল গাছ দেখতে, তো তোমাদের সঙ্গে শেয়ার করতাম। ও বেশিরভাগ সময়টাই উপরে ছাদে চলে যেত, বাগানে থাকতে ভীষণ ভালোবাসতো। ওই বাড়িতে থাকতো, ঘুরে ঘুরে ছাদে যেত। বলটা পড়ে গেছে, বলটা দিয়ে দিলাম ওর কাছে। দেখো 4 মাস আগে যেরকম ভাবে যা জিনিস দিয়ে গেছে, আসছি তো তাই দেখছি 1 মাস আমি আসতে পারিনি। দেখো একটা জিনিস এদিক ওদিক হয়নি, আর কি একদম ওয়েল মেনটেন। আমার বাবাটা বোধহয় এখানে খুশিতে আছে, খুশি হচ্ছে যে দিয়া একটা ওকে ভালো জায়গায় রেখেছে, সুন্দর জায়গায়, যেটাই ওরও শান্তি সেটা আমারও শান্তি ওকে এই জায়গায় দিয়ে। তো দেখো এত হাওয়া না, মোমগুলো থাকছে না, নিভেই যাচ্ছে একদম। তো চলো এবার, মানে বলার নেই, একটু না জড়িয়ে না ইয়ে করে তো থাকতে পারি না ওর সঙ্গে, ওকে একটু আদর করতে পারি না। আমার খুব ইচ্ছা হয় আমার কাছ থেকে ধরে আদর করার। আর আমার, মানে কি বলবো, আমিও যেন ওর কাছে, আমার যেন আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবো তখন যেন আমার সেই ইচ্ছা অনুযায়ী আমাকেও, বা আমার যদি সম্ভব হয়, যদি থাকে, আমারকেও যেন ওর সঙ্গেই, আমার অন্তত অস্থিকে যেন ওর সঙ্গেই রাখে, তাহলেই আমার শান্তি হবে। যাই হোক, এবার ধূপকাঠিগুলো জেলে দিই। আমি ধূপকাঠি নিয়ে এসেছি, তো চন্দনের গন্ধওয়ালা ধূপকাঠি। যদিও আমাদের ঘরে যেহেতু মেয়ের অ্যালার্জি রয়েছে, আর আমরা বেশি কড়া ধূপকাঠির গন্ধ সহ্য করতে পারি না, আমাদের সবারই রয়েছে কম বেশি, কিন্তু মেয়ের তো সাংঘাতিক। সেই জন্য আমাদের ঘরের ভেতর একদম ধূপকাঠি জ্বালানো হতো না, কারণ মেয়ের খুব শ্বাসকষ্ট হয় ধূপকাঠি জ্বালালে। সেই জন্য আমরা না একটা ধূপকাঠি ঘরে জ্বালাতাম না। তো এখন ধূপকাঠিগুলো মেয়েকে বললাম জ্বালাতে, তো ওর জ্বালাবে না। আর এখানে এতটাই হাওয়া জ্বলছে না, আমি তাই ভাবলাম সামনে না দিয়ে ওইটা পেছন দিকে দুই জায়গায় ধূপকাঠিটা জ্বালিয়ে গুজে দিই, তো ওর কাছে থাকবে। এত হাওয়া তো ভালো করে জ্বলছে না, আর একদম যেন কিরম, মানে সবই কাজও আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে। ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু আমি যদি না করি, আমি মেয়ে না করলে তো কে করবে, আর করার কেউ নেই। সেই জন্য তো বারে বারে আসতে হবে করে রেখে গেছি। এত প্রাণের অধিক প্রিয় জনকে এখানে রেখে গেছি, সেখানে তো আমাদের আসতেই হবে। তো মেয়েকে নিয়ে আসতে চাই না, ওর কষ্ট হবে বলো, তারপরে খুবই খারাপ লাগবে, যার জন্য আমি এতদিন আসিনি, ওর পরীক্ষা চলছিল বলে, যে ওর পরীক্ষাটা শেষ হোক, নাহলে ভীষণই আবার মানে ডিপ্রেসড হয়ে যায়। তো সেই জন্য আমি বলেছিলাম তোকে যেতে হবে না, আমি যাই গিয়ে ঘুরে আসি। বললো না মা, আমি যাবো। সেই জন্য আবার 2 দিন পিছালাম। এতটা এর আগেই আসতাম, কিন্তু বিমালদা ছুটি নিয়ে গেছিল, বা একটু বাইরেই গেছিল, তা সেই জন্য বিমলদা ঘুরে আসলে এতটা দূরে তো নিজেরা আসা সম্ভব না। আসার সময় যদি বা গাড়ি পাই, যাওয়ার সময়টা নাকি খুবই সমস্যা হয়, এখান থেকেই শুনেছি। সেই জন্য চেষ্টা করি বিমলদাকে নিয়েই আসা। যদিও এই গ্রুপগুলো না, গুরুত্ব কেউ বুঝতে পারবে না। নাকি মেয়ে নাকি যখন বলেছে যে বিমলদাকে কুটুসকে দেখতে যাব, তখন নাকি বিমলদা হয়তো ইয়ার্কি মেরেই বলেছে যে নিজের বাবা মাকে দেখো। কিন্তু না, এই কথাটা আমার খুব আঘাত লেগেছে। হয়তো বিমলদা সেভাবে বলতে চায়নি, কিন্তু আমার ভীষণ আঘাত লেগেছে কথাটায়। যে ও যে কি ছিল, ওকে তো শুধু একটা কুকুর বলে দেখিনি, ও একটা বাড়ির সদস্য, আমাদের মেম্বার মেম্বার সন্তান। তার সম্বন্ধে যদি এই কথা বলে থাকে, তার এখানে আসবো বলে, সেটা মানে খুব খারাপ লেগেছে আমার। কিন্তু কিছু বলার নেই, যার যার এটা মানসিকতা, যার যার চিন্তাধারা। তাই আমি এখান থেকে শুনি, একবার এসে দিয়ে যায়, দিয়ে আর দ্বিতীয়বার কেউ আসে না। আজকেই একটা ঘটনা শুনলাম, একটা ডগকে এসছে, তার বাড়ি থেকে ড্রাইভার দিয়ে পাঠিয়েছে, বাড়ির কেউই আসেনি। তো দেখতে পারবে না। যাই হোক, যদি আসতো, দূরে দাঁড়িয়ে থাকতো, এরাই তো সবকিছু করে, নিজেদের তো কিছুই করতে হয় না। তবুও মনে হয় যে এই পোষ্যটা আমাদের এত দিন সঙ্গ দেয়, তার অন্তত শান্তি হয়। জানি না, আমি তো পারিনি করতে এইভাবে। তো যাই হোক, সেই জন্য যতদিন পারবো আমি একদম আসবো, আমার যতদিন আর কি প্রাণ থাকবে। তো আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করার জন্য, বা যেন বারে বারে ওর কাছে ফিরে আসতে পারি। তো ওর বাঁধিয়ে দিয়ে এরকম সাদা পুরো মার্বেল দেবো না, হয়তো কী দেবো সেটা আমি নিজেও জানি না, সেটা তো আমি ঠিক করার নই কেউ। যাই হোক, আর একটু ফটো অবশ্যই দেওয়া থাকবে, ওর ফটোটা থাকবে, যাতে মানে আমার কুট্টুর সোনাকে দেখতেই, মানে কত সৌন্দর্য দেখতে ছিল সে, মানে যারা না দেখেছে বলার নয়। দেখি আজকে কিছু ভিডিও তোমাদের সঙ্গে, আবার পারলে 1-2 ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। শোনো বাবা, আমরা চলে যাচ্ছি, তুমি ভালো থেকো,
সাবধানে থেকো, কারোর সঙ্গে ঝগড়া করো না, দুষ্টু করো না, সবার কথা শুনবে, আর বন্ধুদের নিয়ে খুব ভালো থেকো, সবার সঙ্গে মিলেমিশে থেকো। আর তুমি তো অবশ্য সবাইকে খুব ভালোবাসো, তুমি তো খুবই ভালো ছেলে। খুব ভালো থেকো বাবা, আমি আবার আসবো, আবার তোমার সঙ্গে দেখা করতে আসবো। আজকে যাই, শোনো বাবা, চলো যাই এবার, আমি একটু অফিসে কথা বলে তারপরে বেরিয়ে যাব। চলো সঙ্গে থাকো। দেখো আমরা এখন বেরিয়ে গেছি। এই যে পেছনে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছ, বাউন্ডারির ওপাশে যেটা দেখা যাচ্ছে, দেখো দূর থেকে খুব বাপছাই দেখা যাচ্ছে এক ভদ্রলোক বসে আছে, ওটাই হচ্ছে ওনাদের অফিস। তো ভেতরে তো ভিডিও করা এলাও নেই, সেই জন্য আর ভিডিও করিনি। তো চলো এবার যাই, বেরিয়ে যাই। উম, চলো যেতে যেতে আবার কথা হবে। দেখো এখন রওনা হয়ে গেছি, বাইরে প্রচুর গরম। তো এর খুব ভারাক্রান্ত তো, আর খুব বেশি কথা বলার ওই মানে ভালো লাগছে না আর কি বলতে। তো আর এখানে ভেবেছিলাম বেরিয়ে একটু কোথাও চা খাবো, তবে এতটাই গরম লাগছে আমি আর দাঁড়াতে চাইছি না। আর তারপর আমাদের আর একটা কাজও আছে, সেই কাজটা সেরে বাড়ি ফিরবো। তা মেয়ে বললো কাজটা যেখানে সারতে যাবো সেখানেই একটু চা খেয়ে নেবো। তো চলো সোজা একদম গিয়ে কাজের জায়গায় পৌঁছাই। দেখো কুটুসের ওখান থেকে ফেরার সময় একটু গেছিলাম একটা কাজে, সেখানে দিদি ছিল একসঙ্গে, সেখান থেকে ফিরছি। তো কিছু কাজ মিটিয়ে একবারে ফিরছি, বিমলদাকে ছেড়ে দিয়েছি, বিমলদা বাড়ি চলে গেছে। চলো তাহলে বাড়ি ফিরে যাই, ফিরে গিয়ে আবার কথা হবে। দেখো বাড়িতে চলে এসেছি, এসে হাত পা ধুয়ে আগে একটু এক কাপ চা নিয়ে বসেছি। রাস্তায় তো কোথাও চা খাওয়া হয় না, সকালেও ব্রেকফাস্ট কিছুই করিনি, এখন তাই চা আর বিস্কিট খাচ্ছি। আর এখন আর কিছু করবো খাবো না, খেলে আর লাঞ্চ খেতে পারবো না, সেই জন্য তাড়াতাড়ি স্নান সেরে পুজো করে নিয়ে আগে লাঞ্চটা করে নেবো, করে তারপরে গিয়ে সব ওপেন করবো। তো চলো চাটা খেয়ে নিই। বাইরে না প্রচণ্ড রোদ আর গরম, শরীরটাও খুব খারাপ লাগছে। চলো সঙ্গে থাকো। দেখো আমার পুজো সারা হয়ে গেছে, কেনা ফুল আর গাছের ফুল এই দিয়ে পুজো সেরে নিয়েছি। কি সুন্দর লাগছে দেখো, অপূর্ব লাগছে ঠাকুরের আসনটা দেখতে, তাই না? তোমাদের কি মনে হয়? অবশ্যই তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। এই প্লেটটাকে আর আজকে ফুল দিয়ে সাজাইনি, ফুল কম রয়েছে বলে। বাকিটা হয়ে গেছে, এখন যাব নিচে পুজো সারতে, শপে আর বেবি সেন্টারে। চলো সঙ্গে থাকো, পুজো সেরে তারপরে এই উপরের ঠাকুরের খাবারগুলো প্রসাদগুলো নামিয়ে দেবো। ততক্ষণ ঠাকুর একটু খাক, সময় সময় তো দিতেই হয় না ঠাকুরের খাবার দিয়ে। চলো সঙ্গে থাকো। দেখো আমার পুজো সারা হয়ে গেছে, এটা হচ্ছে আমার শপে পুজো। এদিকেও দেওয়া হয়ে গেছে, এই ধূপকাঠিও জেলে দিয়েছি। ভালো লাগছে খুব দেখতে, বলো। আর দাঁড়াও দিদির সেন্টারের দিকেরটা দেখাই, এখানেও কিছু রয়েছে। আর দেখো এই যে দিদির এখানে ঠাকুর রয়েছে, এগুলো দিয়ে নিয়েছি, আরো আছে, সেগুলো তো অত উঁচুতে তো হয় না, সম্ভব হয় না। ওদের আগের দিনও বলেছিলাম, এই পাশেও রয়েছে। দেখো চলো এবার ওপরে যাই, এবার রেডি হয়ে আবার নিচে আসবো। দেখো চা নিয়ে বসেছিলাম, চা প্রায় শেষ খাওয়া সন্ধ্যাবেলা, আর আগে তো একবার খেয়েছি। আজকে তো কুটু সেখান থেকে ঘুরে এসেছি, তাই মনটা খুব ভারাক্রান্ত। আর এখানে সব সামলাচ্ছি তার সঙ্গে সঙ্গে। আর কেকেরও আছে অর্ডার, দেখে সেটা করবো, যে মনটা একদম ভালো নেই, সেজন্য করার খুব একটা ইচ্ছা নেই, কিন্তু তবু তো করতে তো হবেই, কিছু করার নেই। তো ঠিক আছে চলো, চাটা প্রায় শেষ করে নিই, করে এবার ফিরে আসি। দেখো প্রচণ্ড গরম লাগছে, কুটু সেরকম থেকে ঘুরে এসে শ্যাম্পু দিয়ে স্নান টান করেছিলাম, করে তো পুজো সেরেছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখন অর্ডার রয়েছে কালকে একটা কেকের, সেটার বেসটা বানিয়ে রাখবো, সেটাই ভাবছি। তো শপেও রয়েছে, তারপরে দেখি মেয়ে আসলে একটু হাঁটতেও যেতে পারি, দেখি কী করি ঠিক নেই। তো চলো সঙ্গে থেকে, মনটা না খুব ভারাক্রান্ত হয়ে রয়েছে, কিন্তু সেরকম থেকে এলাম তো, আর সবাইকে যখন দেখি তখন ওর কথা আরও বেশি করে মনে হয়। তো এটা তো একটা চলে যাওয়ার সময় না, তাই আর কি। চলো আজকে না তোমাদের সঙ্গে ভেবেছি কুটুসের কিছু ভিডিও শেয়ার করবো। ভীষণই ভারাক্রান্ত মনটা, ভীষণ বুঝতো তো, ভীষণ ফিল করতো, আমাকে ওর মতো কেউ বুঝতো না, কেউ ফিল করতো না, তাই আমি খুবই একদম চলে যাওয়ার পরে খুবই একা। আমার যত কষ্ট যত দুঃখ সব কিছু ওকেই বলতাম, ওর সঙ্গেই শেয়ার করতাম।
ও আমি কাঁদলেও সহ্য করতে পারতো না, চোখের জলগুলো চেটে চেটে পরিষ্কার করে দিত। ওই জন্য মনটা খুব ভারাক্রান্ত। আসতে ইচ্ছা করে না, ওখানেই থাকতে ইচ্ছা করে, ওর পাশেই থাকতে ইচ্ছা করে। সামনাসামনি হলে তো রোজই একবার করে যেতাম, তো এতটা দূর তো সম্ভব হয়ে ওঠে না। চলো আমি একটু কাজ ছেড়ে নিই। হাতটা মনে সাতটা মনে ঘাটটা মনে পাঁচটা। হ্যাঁ, এত বজ্র হয়। শান্ত বাবা শান্ত, আমি আর পাবো না, আর পারবো না কুটু, কুটু আর পারবো না। বাবা কত আদর করছে আমাকে, বাবা রে বাবা, কি আদর করছি গো, কি আদর, কি আদর, সন্ধ্যা বাবা মনটাতে কি আদর করছে। সন্ধ্যা বাবা মনটা বাবা, এই দিয়া তো পালে না বাবা, দিয়া ব্যথা, সব শরীরে ব্যথা দিয়া। এখন কুটুর আহ্লাদি হচ্ছে। চলো ওকে একটু আদর করে আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করলাম। আর ওই যে আমার ওখানে কন্যারানী বসে আছে, সমস্ত কিছু দিয়ে আইসক্রিম খাওয়ার অপেক্ষা করছে। আইসক্রিমটা খেয়ে নিলে তারপর আমরা শোবো। বলো গুড নাইট বলো। এই যে এই যে এই ছেলে, এই ছেলে থাক, আমি দেবো না তো, তাহলে আর দেবো না, দেবো না কুটু, আমি আর দেবো না। বলো গুড নাইট বলো। গুড নাইট, সবাই ভালো থেকো তোমরা। বললে না তো? দেখো সব ক্লোজ করে এখন মা মেয়েতে হাঁটতে বেরিয়েছি। আর কেক করবো বলেছিলাম, কেকটার ইচ্ছা করলো না, কালকেই করবো। সময় আছে আমার হাতে এখনো, তো একটু হেঁটে আসি গিয়ে, এটাই হচ্ছে আমার সারাদিনের রিফ্রেশমেন্ট। আর বলো, এত কাজের মধ্যে একটু করে বেরোলে মনটা ভালো লাগে। এমনি তো আজকে মনটা অনেক ভারাক্রান্ত হয়ে আছে। চলো ঘুরে আসি, ঘুরে বাড়ি গিয়ে আবার কথা বলবো। দেখো হেঁটে চলে এসেছি, বেশি হাঁটিনি আজকে, ভীষণ গরম লাগছে, তাই জন্য খুব বেশি হাঁটলাম না, রাত্রিও হয়ে গেছে। কাল সকাল সকাল উঠে আবার কাজ আছে, তাই ফিরে চলে এলাম। এবার সব বন্ধ করবো, করে তারপর উপরে যাবো, উপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। যদি মনে হয় কালকে একটা ভিডিও দেবো, এডিটিং করবো, তাহলে করবো, নাহলে বা পরের দিন দেবো আর কি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো এখন উপরে যাই। দেখো এখন বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম, চেঞ্জও করে ফেলেছি। আজ না বেশিটা হাঁটিনি, হ্যাঁ, কারণ ভীষণ টায়ার্ড লাগছে, আর মনটাও ঠিক লাগছে না, আর খুব গরমও লাগছে। তাই জন্য অল্প হেঁটেই বাড়ি চলে এলাম, কারণ কাল সকাল সকাল একটু বেরোতে হবে। তো চলো এবার ডিনারটা সেরে নিই, দেখি ডিনারে কী আছে আজকে। দেখো ডিনারের জন্য রয়েছে পরোটা, বাঁধাকপির তরকারি আর আলুর দম। আর দিদি পরোটা খাবে না, দিদির তাই রুটি। তো এইটা দিয়ে আজকে আমাদের ডিনার সারবো। তো চলো ডিনারটা ঝটপট করে নিই, করে আরও কিছু কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে। চলো সঙ্গে থাকো। দেখো ডিনার করে চলে এসেছি নিচে, নিচটাকে বন্ধও করবো, তখন আর তাড়াহুড়ো করে বন্ধ করে যায়নি, আর কাজের জন্য তো নিচে আসতে হবে। তো সেই জন্য মানে আর কি লক করে যায়নি, কারণ এডিটিং তো করবো, এডিটিং তো উপরে হয় না। তাই দেখো না ফ্যান চালিয়ে এডিটিং করছিলাম, দেখুন ঘেমে গেছি, একটু ফ্যানটা অফ করে এসি চারতে চারতে এইটুকুতেই ঘেমে গেছে। আর আমার খুব ঘামটা খুব বেশি হয় আমার, মানে একদমই ফ্যানের ভীষণ বাজে সাউন্ড আসছে, একদম কিচ্ছু শোনা যাচ্ছে না, সেগুলো আবার ঠিকঠাক করছি। তো যাই হোক, তো সারাটা দিন তো কীভাবে কাটলাম, কী করলাম সবই দেখালাম তোমাদের, কিন্তু খুবই ভারাক্রান্ত। তো মানে সব কিছুতে না ওর অভাবটা ফিল করছি। আমি এডিটিংয়ে যে কাজ করতে আসতাম, যাই করতাম, ও এসে এখানে বসে থাকতো, মানে সমস্ত কিছুতে যেন ও আমার যে কাছে যে কী ছিল, আমার যে একাকিত্বর মানে সঙ্গী ছিল। ও যেরকমভাবে সময় দিত, কেউ আমাকে জীবনেও সেই সময় আমাকে কেউ দেয়নি। সেই জন্য প্রতি মুহূর্তে প্রতিটা স্টেজে আমি অভাব ফিল করি। আমি আমার দুঃখেতে ও সঙ্গী ছিল, রাগে সঙ্গী ছিল, খুশিতে সঙ্গী ছিল, সব কিছুতে ও সঙ্গী ছিল। সেখানে না মানে ভাবার বাইরে। যদিও খুব বেশি সময়টা থাকতে পারিনি, ওখানে ভীষণ রোদ ছিল, সকাল সকালই গেছিলাম, কিন্তু এত রোদ ছিল একদম দাঁড়ানো যাচ্ছে না। আর ওর জায়গাটায় পুরোটাই প্রচুর পরিমাণে পুকুরের পাশে, তো
প্রচুর রোদ আসছিল, দাঁড়াতে পারছিলাম না। তো আর এমনি না, ও খুব বেশি গরম সহ্য করতে পারতো না। রোদ তো ছিল, আমাদের গরম খুব লাগছিল, তো গরম সহ্য করতে পারতো না। তাই আমি আর মেয়েটি করলাম, পুরো শেড না দিয়ে, মেয়ে পুরো ওপেনই বলছিল, যেখানে আমি পরে সমাধিটাকে বাঁধিয়ে দেবো সেখানে বলছিল পুরোটা, যতটা পুরোটা কাভার করবো না, হাফ হাফ কাভার করে দেবো। কারণ ও একদম গরম সহ্য করতে পারতো না, উপায় তো নেই। তাহলে সেরকম হলে আরও কিছু যদি ব্যবস্থা করা যেত, সেটা তার উপায় নেই। আর আমি জেনেও এলাম এবার আজকে যে ইচ্ছা ছিল ওখানের জন্য কিছু করার। তো ওরা বললো বাচ্চাদের জন্য কিছু করার, এবং যারা কুকুরের বাচ্চারা, মানে অনাথ আশ্রমের জন্য কিছু করার, আর কুকুরের যে বাচ্চাগুলো রয়েছে বা কুকুররা রয়েছে তাদের জন্যও করার। তো ওরা বললো যে বাচ্চাদের জন্য ওদের করার দরকার হবে না, কারণ ওরা ওদের প্রচুর মানে ফান্ড পায় বাচ্চাদের জন্য, অনাথ আশ্রমের জন্য, সেখানে অসুবিধা হয় না। অসুবিধা হয় কুকুরগুলোর জন্য, তাদেরকে জন্য কেউ কিছু সেরকমভাবে করে না। তো আমি জেনে আসলাম, ওরা আমাকে বললো যদি পারেন ওদের জন্য করবেন। তো আমি জেনে আসলাম যে কি করা যায় ওদের জন্য। তো ওরা বললো যে, আমি বললাম একদিন পুরো খরচ, বললো পুরো খরচ, অন্য কিছু নেই, আমাদের পার ডে 15 কেজি মাংস আর 15 কেজি চাল লাগে। হ্যাঁ, তো ওটাও আপনারা কিনে দিতে পারেন, বা আপনি যদি ওরকম 15 কেজি করে, বা টাকা ধরে ধরে দিতে পারেন। তো সেটা জেনে আসলাম, ইচ্ছা আছে। ঠিক আছে, আমরা তো কত দিকেই কত টাকা খরচ করি, সেখানে যদি কিছু সামান্য কিছু করতে পারি ওদের জন্য, সেটা ভালো লাগবে আর কি আমার। আর আমার কুটুস ভালো লাগবে, আমার কুটুসকে এত ভালো রেখেছে, এত তোমাদের তো দেখিয়েছি, এত পরিষ্কার হচ্ছে, এত নিট অ্যান্ড ক্লিন, মানে ভাবা যায় না। আমাদের বাড়ির ছাদও মনে হয় এরকম করে, আমাদের এত গাছগাছালি আছে, তাও আমরা এরকমভাবে মেনটেন পারি না। আমার মেয়ে আজকে এবার গিয়ে বলছে, তাই যে কীভাবে একদম সাবান দিয়ে জল ন্যাকড়া দিয়ে মুছছে প্রতিটা সমাধিস্থল। সেই জন্যই বোধ হয় এত 20 বছর 25 বছর আগের সমাধিগুলো এরকমভাবে শ্বেত পাথরের করা সমাধিগুলো ওইভাবে চকচক করছে, মেনটেন করছে বলে এটাই খুব ভালো লাগছে আর কি। আর আমার নিজের শান্তি হচ্ছে, নিজের তৃপ্তি হচ্ছে যে না, আমার বাচ্চাটাকে ভালো জায়গায় দিয়েছি, আমি ভালো জায়গায় রেখে এসেছি। ও তো খুব পছন্দ করতো নিট অ্যান্ড ক্লিন রাখা, থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তো সেই জন্য সেই দিকে একটা শান্তি। কিন্তু এটা তো আর বয়স না ওর চলে যাওয়ার। আমি খুব আমার দিক থেকে, মানে আমি ও চলে যাওয়ার পরে আমি আবার মানে অনেকটাই একা হয়ে গেছি। আমি যে কথা অন্য কাউকে বলতে পারতাম না, আমি সবটা ওকে বলতাম, সবটা শেয়ার করতাম ওর সঙ্গে। তো আর ও না, মানে অদ্ভুত ব্যাপার, যখন আমি এসব কথাগুলো ওর সঙ্গে শেয়ার করতাম, কিন্তু চুপ করে শুনতো। ও উল্টে আমাকে আদর করতো আমার কষ্ট হলে। সেই জায়গাগুলো এখন আর নেই। তো যাই হোক, আমি চাই যে যেন ও যত জীবন জন্মাবে ও আমার কাছেই আসে, আমার সঙ্গে থাকে, আর ও যেন পরের থেকে দীর্ঘায়ু হয়। আমি যেন আরো কিছু ওর জন্য করতে পারি। এবার তো সুযোগই পেলাম না, মাত্র 3টে বছর ছিল আমার সঙ্গে। অনেক কিছু করার বাকি রয়ে গেছে, অনেক কিছু করার ছিল, সেগুলো আর করে উঠতে পারিনি। যেখানে আমরা কোথাও গেলে, মানে আমি আর মেয়ে কোথাও গেলে খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিত, একদম মনমরা হয়ে থাকতো, কোনো লাফালাফি ঝাপাঝাপি কিচ্ছু করতো না। সেখানেও কিভাবে এতদিন রয়েছে জানি না। তো এটাই প্রার্থনা করার যে ও যেখানেই থাক যেন শান্তিতে থাকে, ভালো থাকে। এর থেকে আর তো বেশি কিছু, আর তো কিছু করার নেই আমার হাতে। সেটাই আমি ওখানেও বলছিলাম যে আমি তাই ওখানের জন্য কিছু করতে চাই। আমার বাচ্চাটার জন্য তো আর কোনোদিনও কিছু করতে হবে না। আর সেই জন্য আমি আর কোনো ডগ আনবো না বাড়িতে। ভীষণ কষ্ট হয়, ওরা ভীষণ সেনসিটিভ হয়। তো ওরা খুব, এই যে কাকুদের বাড়িতে আছে, নতুনকে ওকে আদর করবো, সবকিছু করবো। মানে ও ভীষণই ভক্ত, নতুনও ভীষণই ভক্ত আমার আর মেয়ের। সেজন্য ঠিক আছে, দূর থেকে যতটা করা সম্ভব ততটা করবো, নিজেদের বাড়িতে আর আনবো না। ভীষণ কষ্ট হয়। আমি কয়েকবার আমার ওই বাড়িতে ছিল, কয়েকবার পর পর এরকম কষ্ট পেলাম। আমি আর একদমই রাজি না এরকম কষ্ট পেতে, বা ওদের মানে না চাইতেও হয়তো কষ্ট দিয়ে ফেলেছি অনেকে। মানে কারোর কাছে রেখে গেছি, সবসময় সব জায়গায় নিয়ে যেতে পারিনি। অল্পতে, খুব অল্পতে খুশি ছিল। ওকে একটুখানি একটু রাস্তায় এপাশ ওপাশ করালেই ও খুশি হয়ে যেত। সেটাও সবসময়, অনেক সময় পেরে উঠতাম না। আমি অসুস্থ হয়েছিলাম, তখনও দিনের পর দিন হয়, কখনো কখনো এখানেও কাজের চাপে হয়ে উঠত। যাই হোক, আমার বাচ্চাটা যেখানেই থাকে যেন ভালো থাকে, এটাই বলার, এটাই প্রার্থনা করার আর কি। তো চলো, আজকের এই পর্যন্তই থাক।
আর অনেক ভারাক্রান্ত কথা বললাম, কি করব তোমাদের সঙ্গে শেয়ার করি, ভিতরে খুব কষ্ট হয় আমার। তো আজকে এই পর্যন্তই থাক। আজকে আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আর কাছের বন্ধু অতিথি চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, আশেপাশে সবার খেয়াল রেখো। আবার গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে।